ভেরি সিগনিফিক্যান্ট। 5টা বড় শক্তির সাথে বাংলাদেশ এখন একই সাথে এঙ্গেজ হতে চাচ্ছে। এই যে কারণ, এইটা ভারত কোনোভাবেই তার ডক্ট্রিন, তার অ্যানালাইসিস দিয়ে মিলাতে পারছে না যে তারেক রহমান সরকার কি করছে। চীন, পাকিস্তান এবং বাংলাদেশে একটা অ্যালায়েন্স। ওনারা তো প্র্যাকটিশনার, ওনারা মানে ওয়ার স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবেন। তো আমি সিকিউরিটি অ্যানালিস্ট হিসাবে একাডেমিক্যালি আলোচনাটাকে একটু ফর্মুলেট করতে চাই। প্রথমত হচ্ছে যে ঘটনাটা ঘটছে, আমি যেটা দেখলাম যে প্রায় 8টি স্থানে এই পশিনের ঘটনা ঘটেছে এই গেল এই 7-8 দিনে। প্রায় 75 জন ইন্ডিভিজুয়ালকে তারা পুশ ব্যাক করার আপনার ইন করার চেষ্টা করেছে। এবং 2025 সাল থেকে এ পর্যন্ত এই সরকারের সময় যদি বলি 4টি হত্যাকাণ্ডের ঘটনা কিন্তু অলরেডি ঘটেছে। তো এগুলো, এই যে পুশিনের ঘটনা, এটা কেন ঘটছে? আমি মোটা দাগে 3টি কারণ এখানে দেখতে পাই। একটা হলো ইডিওলজিক্যাল কারণ, ভারত রাষ্ট্র হিসেবে তাদের ডক্ট্রিনাল থিং। সেকেন্ড হচ্ছে পলিটিক্যাল কারণ, এবং থার্ড থিং হচ্ছে জিওপলিটিক্যাল কারণ। সো হোয়াট ইজ আইডিওলজিক্যাল কারণ? আমি অনেক টকশোতেই এই কথাগুলো বলি। আমাদেরকে ডক্ট্রিনটা বুঝতে হবে, ইন্ডিয়ার ডক্ট্রিনটা। ওনারা কিছুটা কাভার করবার চেষ্টা করেছেন যে যে বিজেপি সরকার বর্তমানে রয়েছে, তাদের রুট হচ্ছে কিন্তু আপনার হিন্দুত্ব আইডিওলজি। এই হিন্দুত্ব আইডিওলজির রূপকার হচ্ছেন বিনায়ক দামোদর সাভারকার। তিনি 1925 সালে একটা বই লেখেন, হিন্দুত্ববা হো ইজ হিন্দু। এই বইটার কন্টেন্ট অ্যানালাইসিস করার সুযোগ হয়েছিল আমি যখন ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজে ইউএসএতে পড়াশোনা করি। সেখানে আমি দেখিয়েছি আমার রিসার্চে যে কিভাবে বিনায়ক দামোদর সাভারকার এই হিন্দুত্ব আইডিওলজিকে তার ন্যারেটিভ দিয়ে তিনি প্রতিষ্ঠা করবার চেষ্টা করেছেন। এখানে অনেক কথা রয়েছে ওই বইটার। 3টি আইডিওলজিক্যাল জিনিস আমি এখানে দর্শকদের উদ্দেশ্যে শেয়ার করতে চাই। প্রথমটি হচ্ছে যে তার বক্তব্য হচ্ছে যে আফগানিস্তান থেকে শুরু করে বাংলাদেশের মিয়ানমার পর্যন্ত একটি অখণ্ড ভারত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, যার ভাষা হবে, যার ধর্ম হবে হিন্দি, যার সংস্কৃতি হবে হিন্দু, এবং যার মানুষরা এই ফাদারল্যান্ড হিসাবে হিন্দুত্বকে তারা গ্রহণ করবে। এখানে অনেকে মনে করবেন যারা এখানে হিন্দু ধর্মাবলম্বী লোকেরা আছেন যে আমি হয়তো হিন্দু ধর্মের বিরুদ্ধে কথা বলছি। হিন্দু ধর্মের সাথে হিন্দুত্ব আইডিওলজির কোনো সম্পর্ক নাই। যেমনটা আমরা যেটা মুসলিমরা যেমনটা বলি যে আইসিসের সাথে আমাদের জেনারেল মুসলিমের কোনো সম্পর্ক নাই। আইসিস হচ্ছে একটা এক্সট্রিম ইডিওলজির নাম আমাদের মুসলিম দৃষ্টিকোণ থেকে। হিন্দুত্ব তেমনি একটি এক্সট্রিম আইডিওলজির নাম, এটা ধর্মের কোনো কিছু নয়, যেটা সনাতন ধর্মের সকল কিছুকে আপনার পদদলিত করে। এটা ইন্ডিয়ান স্কলাররা, ইন্ডিয়ান ধর্মতাত্ত্বিকরা কিন্তু এ নিয়ে আওয়াজ তুলছেন, কিন্তু তারা পাচ্ছেন না। কারণ হলো এর সাথে যখন রাজনীতি জড়িয়ে যায় তখন যেটা আপনার ইসরায়েলে যেটা হয়েছে, ইসরায়েল এক না, এই বিষয়টা কিন্তু বুঝতে। আমরা যখন হিন্দুত্ববাদ বলি আমরা হিন্দু ধর্মকে কিন্তু অ্যাটাক করছি না, কোনো হিন্দু ধর্মকে, এই জিনিসটাকে আমাদেরকে বুঝতে হবে। তো তার আইডিওলজি হচ্ছে যে একটা অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে হবে আফগানিস্তান থেকে শুরু করে বাংলাদেশ মিয়ানমার বর্ডার পর্যন্ত। সুতরাং এটা হচ্ছে তার আইডিওলজিক্যাল গাইডলাইন। এবং তার এই সাভারকারের ওই বইতে আপনারা লেখা আছে যে মুসলমানরা হচ্ছে এই ভূখণ্ডে দখলদার, সুতরাং এই মুসলমানরা হচ্ছে এই ভূখণ্ডে ভিনদেশী, সুতরাং এই মুসলমানদেরকে তাড়াতে হবে। এই আইডিওলজিটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে তখন, এটা ট্রান্সমিটেড হয়েছে আরএসএস এর মাধ্যমে। এটাকে, এই আইডিওলজিটাকে আর একটু ফার্দার লেভেলে এক্সটেন্ড করেছেন গোলওয়াকার তার বিভিন্ন লিটারেচারের মাধ্যমে। এবং সেইটাকে কিন্তু আপনার এই আরএসএস এর, আমি একটা স্টাডিতে দেখিয়েছি, তাদের প্রায় 39টি বিভিন্ন শাখা রয়েছে, শ্রমিক শাখা, তাদের কর্পোরেট শাখা, বিভিন্ন ধরনের শাখা প্রশাখার মাধ্যমে এটা ভারতের এই যে আপনার বিজেপির উত্থান দেখছেন, এটা ফাউন্ডেশনটা কিন্তু 100 বছর ধরে তৈরি হয়েছে। এই কারণে এই অখণ্ড ভারত প্রতিষ্ঠার অংশ হিসাবে, মুসলমানদেরকে তাড়ানোর অংশ হিসাবে তারা কিন্তু এনআরসি এবং সিএএ অ্যাক্ট করে।
করে মুসলমান নাগরিকদেরকে বাধ্যতামূলক ডিজিটাল রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসে এবং বিভিন্ন ধরনের আইন কানুনের মাধ্যমে এখন পর্যন্ত অনেকে বলছেন যে প্রায় আপনার 30 লক্ষ মুসলমানকে অলরেডি তারা ভোটার লিস্ট থেকে আইডেন্টিটি থেকে বাদ দিয়েছেন, যাদের বেশিরভাগই হচ্ছে আমাদের আসাম অঞ্চলের মানুষ এবং পশ্চিমবঙ্গের লোকেরা রয়েছেন। এবং পশ্চিমবঙ্গও কিন্তু রিসেন্টলি একটা আইন করার মধ্য দিয়ে খুব সুচিন্তিত ভাবে কিন্তু মমতা ব্যানার্জিকে হারিয়ে দেওয়া হয়েছে। ভোটের যে তারতম্যটা দেখেন, এটা কিন্তু খুব বিশাল নয়, 5%। তো এটা অনেক দেশেই এই ধরনের আইনি মাধ্যমে এক্সক্লুডেড করা হয়। এখন দ্বিতীয়, এটা হচ্ছে ইডিওলজিক্যাল কারণ। এটা করতে হলে ওই ভূখণ্ডটাকে মুসলমানদেরকে তার আইডেন্টিটি, তার চিহ্ন, যেমন মসজিদগুলো ভাঙা হচ্ছে, আইডেন্টিটি, তার চিহ্ন, তার সংস্কৃতি, এটাকে ধ্বংস করে দিতে হবে। যেটা ভারতে শুরু হয়েছিল, বাংলাদেশেও শুরু হয়েছিল গত 17 বছরে মুসলিম আইডেন্টিটিকে। আপনি আইডেন্টিটি নিয়ে কথা বলবেন, আইডেন্টিটি নিয়ে আপনি কথা বলবেন, আপনাকে জামাত টেক দিয়ে আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাবেন, আপনাকে গুম করা হয়েছিল। এই কথাগুলো এখন এই জুলাই যোদ্ধারা বলবার সুযোগ করে দিয়েছেন এখানে। এই কথাগুলো বলার পরে বেরিয়ে যাওয়ার সাহস তো আমাদের ছিল না সেই 17 বছর। এটা আমার স্মরণ করতে হবে। দ্বিতীয় কারণ হচ্ছে পলিটিক্যাল কারণ। পলিটিক্যাল কারণটা হচ্ছে, আপনারা জানেন যে একটা অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থানে তাদের প্রিয়, প্রাণ প্রিয়, তাদের সেবক সরকার এখান থেকে বিতাড়িত হয়ে শেখ হাসিনা সেখানে গমন করেছেন। এত বছরের ইনভেস্টমেন্ট, 55 বছরের ইনভেস্টমেন্ট, এবং তাদের যে কালচারাল উইংগুলো বাংলাদেশে কাজ করতে পারছে না এই পলিটিক্যাল উইংগুলো থাকার কারণে। তাদের যে আরবান এলিট শ্রেণী বলি, তার 95% তো ভারতের সেবাদাস। তারা দেখবেন যে বলবে যে আপনি চীনের সাথে একটা চুক্তি করেন, সে আপনাকে ইন্ডিয়ার জুজুর ভয় দেখাবে। ভারতে আপনি পাকিস্তানের সাথে একটা চুক্তি করবেন সামরিক বা স্ট্র্যাটেজিক, সে আপনাকে ইন্ডিয়ার জুজুর ভয় দেখবে। এই কালচারাল শ্রেণীটা, এটাকে আমাদের আইডেন্টিফাই করতে হবে। আপনি ইউএসএ সুপার পাওয়ার, তার সাথে আপনি কোনো নেগোসিয়েশন যান, অতিরিক্ত বৈঠক করবেন, দেখবেন যে খুব শুদ্ধভাবে আরবান এলিট হয়ে সে সুন্দরভাবে বলবে। সে এসে বলবে আপনাকে যে না, ভারতকে কিন্তু আমরা অবজ্ঞা করতে পারি না, এমন ভাবে বলবে যে এটা বাইবেলের মতন হয়ে যায়। তো এই আমাদের যে জেনজি, তারা আমার চেয়ে অনেক ফাস্ট নেভিগেট করতে পারে তথ্য। একটা সার্চ দিলে সে বুঝতে পারে যে এই চুক্তির ভালো কি মন্দ। আমি যা বললাম এটা দরকার নাই, সে চ্যাট জিপিটি কে দিবে, সে এআই কি দিবে, আমার বক্তব্যকে সে অ্যানালাইজ করে দিবে। তো দ্বিতীয় কারণ হচ্ছে, এই পলিটিক্যাল কারণটা হচ্ছে যে এই নতুন সরকার যখন আসলো, সরকারের প্রতি একটা চাপ দিল যে তুমি আওয়ামী লীগকে নর্মালাইজ করো পলিটিক্যাল সিচুয়েশনের মধ্যে, তোমার আঙ্গিনায় আওয়ামী লীগ। আর প্রথমত আওয়ামী লীগকে যদি না পারো, তার যে সোশ্যাল অর্গানাইজেশন গুলো আছে, নাগরিক সমাজের যে অর্গানাইজেশন, এগুলোকে তুমি সমাজের মেইন স্ট্রিমে স্পেস দাও, টেলিভিশন গুলোর টকশোতে নিয়ে আসো বিভিন্ন। এটা কিন্তু সরকারের ভিতরে কিছুটা শুরুও হয়েছে, আপনি খেয়াল করবেন। এটা কিন্তু একটা চাপ। তৃতীয় চাপ হচ্ছে জিও পলিটিক্যাল, ভেরি সেন্সিটিভ। এই সরকার আসার পরে অনেকেই আমাকে বলবেন যে এই সরকার ব্যর্থ, এই পারে নাই, ওই পারে নাই। আমি মনে করি একটি জায়গায় তারা খুব ভালো ভূমিকা এখন পর্যন্ত করেছে, সেটা হলো জিও পলিটিক্যাল। জাতিসংঘের যে ইউএনজি এর প্রেসিডেন্সিতে জিতে আসা, এটা কত বড় ঘটনা ঘটেছে, বা কত বড় ঘটনা তারেক রহমানের অ্যাচিভমেন্ট, এটা ভাষায় প্রকাশ করবার মতো না। দ্বিতীয়ত হচ্ছে, বাংলাদেশ কিন্তু শুধুমাত্র যে পাকিস্তান থেকে বিমান নিয়ে আসবে, তার সাথে সম্পর্ক নর্মালাইজেশন করছে তা নয়। সে কিন্তু আপনার দূর দেশ তার্কির পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে এসে এখানে সে সামরিক আরো বেশি এঙ্গেজমেন্টে যাচ্ছে। আপনারা জেনে থাকবেন যে তার্কির সাথে কিন্তু বাংলাদেশের সম্পর্ক ভালো ছিল না, বিকজ অফ এরদোগানের ইডিওলজিক্যাল যে বেসলাইন, আমরা সবাই এটা জানি। সেই জায়গায় যে এখানে জামাত ইসলামের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, এই জিনিসটা সে ভালোভাবে নেয়, সে ওইখানকার রাজপথে কিন্তু প্রতিবাদ জানিয়েছিল। কিন্তু যখন রোহিঙ্গা ক্রাইসিসটা ইমার্জ করলো, তখন কিন্তু উনি তার ওয়াইফকে বাংলাদেশে পাঠিয়েছিলেন তার প্রতিনিধি হিসাবে। এবং তখন আমি জাতিসংঘে আমি কাভার করি, আপনি জানেন আমি সাংবাদিক হিসাবে তখন কাভার করি। জাতিসংঘে পুরো গ্লোবাল এরিনাতে এরদোগান এই জাতিসংঘে রোহিঙ্গা ইস্যুটাকে উচ্চকিত করেছিল। এবং বাংলাদেশের যখন 22 বার বাংলাদেশের আকাশ সীমা লঙ্ঘন করে মিয়ানমার যখন আসছিল, তখনই কিন্তু এরদোগান সরকার কি টাকা দিবা না দিবা এই ধরনের কোনো আর্গুমেন্টে না গিয়ে সেখানে ড্রোন পাঠিয়েছিল, আপনাদের মনে থাকবার কথা। এখন সেটাকে আরো স্ট্রেংথেন ওয়েতে
তাদের এয়ার ডিফেন্স সিস্টেম আমাদেরকে দিতে চায়, তাদের টেকনোলজি ট্রান্সফার করতে চায়। এই বিষয়গুলোকে বাধাগ্রস্ত করবার জন্য ভারত তো ডিস্টার্ব করতে হবে। এখন আরেকটা দেখেন মজার ঘটনা দেখেন, আমাকে হয়তো অনেকে বলবেন যে সরকারের দালাল হিসেবে এখানে এসেছি, আমি একাডেমিক্যালি বলছি, চীন আপনার যুক্তরাষ্ট্রের সাথে আপনার বাণিজ্যিক সম্পর্ক, পাকিস্তানের সাথে সম্পর্ক, পররাষ্ট্রমন্ত্রী তার উপদেষ্টা হুমায়ুন কবির কিন্তু রাশিয়া সফর করছেন, আমি জানি না ফিরে আসছেন কিনা। ভেরি সিগনিফিক্যান্ট 5টা বড় শক্তির সাথে বাংলাদেশ এখন একই সাথে এঙ্গেজ হতে চাচ্ছে। এর ইন্টারন্যাশনাল বক্তব্য হচ্ছে যে ইরান যুদ্ধ পরবর্তী যে বৈশ্বিক বাস্তবতা তৈরি হচ্ছে, সেই বাস্তবতায় আমরা জানি যে একটা নিউ ওয়ার্ল্ড অর্ডার ছিল 91-এর পর, সেটা কিছুটা হলেও ভেঙে যাচ্ছে, এখানে আঞ্চলিক শক্তিগুলোর উত্থান হচ্ছে। সেই বাস্তবতায় বাংলাদেশ, আমি কোনো পক্ষ না, আমি নিরপেক্ষ এই অবস্থানে নয়, বাংলাদেশ তার স্ট্র্যাটেজিক পজিশনকে নির্ধারণ করতে যাচ্ছে যে আমি কারো না, আমি আমার স্বার্থে সবার সাথে আমি কাজ করব। এই যে কারণ, এইটা ভারত কোনোভাবেই তার ডক্ট্রিন, তার অ্যানালাইসিস দিয়ে মিলাতে পারছে না যে তারেক রহমান সরকার কি করছে, আপনার খলিলুর রহমান কি করছে। সবচেয়ে বিতর্কিত লোক কিন্তু খলিলুর রহমান, কিন্তু আমি আজকে ক্রেডিট দিতে চাই যে তিনি যে এই কম সময়ের মধ্যে, এবং তারেক রহমান কিন্তু চীন যাচ্ছেন আপনারা জানেন, এবং আমি হোপফুলি আই ডু বিলিভ দ্যাট আমরা বড় ধরনের একটা এঙ্গেজমেন্টে যাচ্ছি, অর্থনৈতিক এবং সামরিক। এবং এটাই হচ্ছে একটা স্মল স্টেটের জন্য, স্মল স্টেট সিকিউরিটি কিভাবে হয়। আমি সিকিউরিটি স্টাডিজ, আমি বলছি আমার আলোচনাটা একাডেমিক হবে, অতটা আপনারা যারা প্র্যাকটিক্যাল মাঠে আছেন। স্মল স্টেট সিকিউরিটি হয় অ্যালায়েন্স শেল্টারের মাধ্যমে, স্ট্র্যাটেজিক হেডজিং এর মাধ্যমে, আর একটা হিডেনের মাধ্যমে। আপনি হাইড করে থাকবেন সবসময়, আপনি কারোর সাথে যাবেন না। আরেকটা হচ্ছে অ্যালায়েন্স শেল্টারে যাবেন। তো বাংলাদেশের বাস্তবতায় এই চীনের সাথে অ্যালায়েন্সে গেলে পুরো পশ্চিমা জগৎ, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন আমার গার্মেন্টসের জিনিসপত্র কিনবে না, আমরা ওখান থেকে এক্সক্লুডেড হয়ে যাব। তো চীনের সাথে যে অনেকে বলে আমরা চীনের সাথে, চীন, পাকিস্তান এবং বাংলাদেশে একটা অ্যালায়েন্স হোক। আমি এজ এ সিকিউরিটি স্টাডিজের স্টুডেন্ট হিসেবে আমি মনে করি নো, অ্যালায়েন্স সেন্টারের কোনো অপশন নাই। বাংলাদেশের জন্য অপশন হচ্ছে স্ট্র্যাটেজিক হেডজিং। বাংলাদেশের জন্য অবস্থান হচ্ছে যে ভারতের অপোজিটে যে আমার সিকিউরিটি নিশ্চিত করবার জন্য, ভারতের অপোজিটে আমার সার্বভৌমত্বকে রক্ষার জন্য আমি পাকিস্তান, আমি আমার নিকটবর্তী চীন এবং আমার মুসলিম ব্রাদার, আমি তুরস্কের সাথে আমি সম্পর্ক রাখবো। অ্যান্ড দ্য সাইমালটেনিয়াসলি আমার এর বাইরে আমি সব ক্ষেত্রে আমি যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক রাখবো। আমার টেকনোলজি ট্রান্সফার হবে, আমি ইউরোপীয় ইউনিয়নের সাথে সম্পর্ক রাখবো। তো আমার এখন, আপনি যদি বলেন যে আপনি তো এখন বিশ্লেষণ করলেন, হোয়াট ইজ ইউর রিকমেন্ডেশন এই যে পুশ ইন পুশ ব্যাকের ঘটনায়, আমি যেটি বলতে চাই সেটা হচ্ছে এই মুহূর্তে যে সংসদ চলছে, বাজেট অধিবেশন, ইমিডিয়েটলি সংসদে একটি সর্বদলীয় সংসদীয় কমিটি বর্ডারে পাঠানো উচিত, এবং তারা এই সংসদ চলাকালে ওই এলাকা পর্যবেক্ষণ করে সংসদের মাধ্যমে জাতিকে আমাদের এই বিষয়ে একটা রিপোর্ট প্রদান করতে হবে। এবং আই উড লাইক টু সাজেস্ট দিস, রিকমেন্ড দ্যাট, যে সরকার ইমিডিয়েটলি ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, সর্বদলের প্রতিনিধি, সিকিউরিটি এক্সপার্ট, তাদের সমন্বয়ে একটি ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল গঠন করবে বাংলাদেশের জন্য। এবং এই ঘটনাকে, এই পুশিনের এই ঘটনাটাকে, এটা প্রচন্ড ধরনের একটা ইনহিউম্যান কাজ হচ্ছে। আপনি জোর করে মানুষকে রাষ্ট্রহীন নাগরিক করে দিচ্ছেন, আপনি ফোর্স মাইগ্রেশন করছেন বর্ডারে। এই বিষয়ে জাতিসংঘকে ইনভলভ করার জন্য, জাতিসংঘের মনিটরিং, এখানে পর্যবেক্ষণ টিম এখানে পাঠানোর জন্য ইমিডিয়েটলি বাংলাদেশ সরকারকে ব্যবস্থা নিতে হবে। তৃতীয়ত হচ্ছে, আমাদের জেনারেল সাহেব একটা কথা বলেছেন, পাবলিককে সঠিক তথ্য জানানোর জন্য গণমাধ্যমকে, যেটা আপনি অলরেডি নিয়েছেন, আমি জানি না আপনি কিভাবে আমাকে এই বিষয়ের জন্য ডাকলেন হঠাৎ করে। গণমাধ্যমের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে রাখতে হবে। এখানে আমাদেরকে মনিটর করতে হবে কারা এখানে দালাল।